ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়শ্রুত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। নমস্কার। আজ নিবেদিতার ভারত দর্শনের ৮২তম পর্ব। আপামর নিবেদিতা প্রেমী বিশ্বব্যাপী ভক্ত সমাজের প্রতি আমার শ্রদ্ধাপূর্ণ নমস্কার। যারা একাগ্রচিত্তে এই নিবেদিতার ভারত দর্শনের একটি একটি পর্ব শুনে নিজেদের জীবনকে নিবেদিতা চিন্তার এক প্রতীক রূপে পরিচিত করছেন বা আগ্রহের সাথে নিবেদিতার স্বল্পকালীন ভারতবর্ষের জীবনের মহিমা অনুভব করছেন, নিবেদিতা ভারতবর্ষকে যেভাবে একটি একটি ভারতবর্ষের সৌন্দর্যকে সৌন্দর্যায়িত করছেন, সেগুলি নিবেদিতার চরণতলে না বসলে অনুভব করা যায় না। তাই এই নিবেদিতার চরিত্রের বিভিন্ন দিক আলোচনা করতে গিয়ে বিভিন্ন দিন বিভিন্ন সম্পর্কে যেসব আলোচনাগুলি করেছি, যেগুলি আপনাদের সামনে পৌঁছেছে, যেগুলির স্বাদ আপনারা গ্রহণ করেছেন, তার দ্বারা যেভাবে আপনারা উপকৃত হয়েছেন বলে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন আমাকে, তাতে সকলকে স্বাগত জানাই এবং শ্রদ্ধা জানাই। আমার উৎসাহ আরও বেড়ে যায়। পড়াশোনা বা জানার আগ্রহ আমাকে আরও বেশি ক্ষুধাময় করে দেয়। পবিত্র সুর মহাশয়কেও কৃতজ্ঞতা জানাই, কারণ ৮২টি পর্ব জুড়ে তিনি আমার সাথে রয়েছেন আপনাদের সাথে সংযোগকারী রূপে। তাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না, কারণ তিনি শ্রীরামকৃষ্ণ ভাবজগতের এক বার্তা বাহক। রামকৃষ্ণ মঠ মিশনের এই প্যান্ডামিক সিচুয়েশনেতে বাড়িতে বসে শ্রীরামকৃষ্ণ ভাবক বার্তাগুলি মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে দিয়েছেন এই প্যানোরাম চ্যানেলের মাধ্যমে। এটি সত্যিই আমাদের পক্ষে খুবই একটি সুন্দর দৃষ্টান্ত। আমরা মূল আলোচনায় ফিরে আসি। আগের দিনে আমরা জগদীশচন্দ্র বসুকে নিয়ে আলোচনা করছিলাম। ভারতবর্ষের এক একটি দিককে তিনি যেভাবে উন্মোচিত করছেন, এক একটি প্রতিভাকে যেভাবে প্রতিভায়িত করছেন, তার নিজস্ব চিন্তাভাবনা ভারতবর্ষকে যেভাবে চেনাচ্ছে, আমরা ভারতীয় হয়ে বোধহয় ওইভাবে চেনার চেষ্টা কখনো করিনি। শঙ্করী প্রসাদ বসু সুন্দর একটি কথা বলছেন লোকমাতা নিবেদিতাতে। তিনি বলছেন, আমরা ভারতবর্ষে জন্মগ্রহণ করেছি ঠিকই, ভারতবর্ষের এত সুন্দর সুন্দর জিনিসগুলি আছে শুনেছি, সেগুলো নিয়ে বেশি ভাবি না, চিন্তাও করি না। কিন্তু ভারতবর্ষের জল আবহাওয়া, এই আবহাওয়া, এই সৌন্দর্য, এই প্রকৃতি, ভারতবর্ষের সমস্ত কিছুর খাদ্য সামগ্রী আমরা ভারতীয় হিসেবে দাবি করি এবং সেগুলি গ্রহণ করে আমরা নিজেদেরকে খুবই আনন্দের সাথে উপভোগ করি ভারতবর্ষকে। সেই ভারতবর্ষ সম্পর্কে ভেতরে প্রবেশ করি না, এই ভারতবর্ষের আসল স্বরূপটি কী। ভারতবর্ষে জন্মগ্রহণ করেছি, ভারতবর্ষে বড় হয়েছি, ভারতবর্ষের সমস্ত কিছু গ্রহণ করেছি, কিন্তু ভারতবর্ষের সাথে পরিচিত হয়েছি
ভারতবর্ষের অন্তর আত্মার সাথে পরিচিত হয়েছি বলতে পারি। ভারতবর্ষের সমস্ত প্রতিভার সাথে পরিচিত হয়েছি ওই পাশ্চাত্যে জন্মগ্রহণকারী, পরবর্তীকালে ভারতবর্ষে যার জীবনটি নতুন নবজন্মরূপে নিবেদিতা রূপ ধারণ করে ভারতবর্ষে এসেছিলেন, সেই নিবেদিতার দ্বারা এক একটি প্রতিভা এক একটি ভারতবর্ষের আদর্শকে যেভাবে তিনি তুলে ধরছেন, যেগুলির অধিকারী আমরা। ভারতবর্ষ তার স্রষ্টা, কিন্তু যে সৃষ্টিগুলি ভারতবর্ষকে আলোকিত করেছে, ভারতবর্ষকে সমৃদ্ধ করেছে, সেগুলিকে নিবেদিতার দ্বারা আমরা উন্মোচিত করছি বা উন্মোচনের স্বাদ পাচ্ছি। এরকম এক একটি চরিত্র আপনাদের সামনে পরপর তুলে ধরার প্রয়াসী আমি নিজে যে স্বাদটি গ্রহণ করেছি সেটির স্বাদে আপনাদের দেওয়ার চেষ্টা করছি মাত্র। বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু কত বড় বিজ্ঞানী ছিলেন সেই সম্পর্কে আলোচনা 3টি পর্ব হয়ে গিয়েছে, আজ 4th পর্ব। ইচ্ছে ছিল আজকে শেষ করে দেওয়ার, কিন্তু পারবো না বোধহয় শেষ করতে। অনেক কিছু তথ্য জগদীশচন্দ্র বসু সম্পর্কে আমাদের নিজেদের ভাবনার মধ্যে এখনো পর্যন্ত হয়তো জানার অবকাশ বা পাওয়ার অবকাশ মিলেনি, যেটি নিবেদিতার দ্বারা ভাবার এবং পাওয়ার অবকাশটি আমরা পাব। শতবার্ষিকী স্মারক গ্রন্থে জগদীশচন্দ্র বসু তার জীবন সম্পর্কে নিবেদিতা একটি ভারী সুন্দর মনোভাব ব্যক্ত করছেন। কোনো ল্যাবরেটরি ছিল না, কোনো যন্ত্র নির্মাতাও মিলত না। সবাই বলতো ভারতে কোনো মৌলিক বৈজ্ঞানিক গবেষণা সম্ভবপর নয় তাদের দ্বারা। কিন্তু আমার কাছে এই কথাটাই ঝলসে উঠেছিল, পুরুষ মানুষ অবস্থাকে বিরূপ দেখলে তার সঙ্গে ঝগড়া করে না, সাহসের সঙ্গে তার সম্মুখীন হয়ে মোকাবিলা করে, তার উপর আধিপত্য করে। তাছাড়া আমরা সেই জাতির মানুষ যে জাতি সামান্য উপাদানে বৃহৎ বস্তু উৎপাদন করেছে। এটি জগদীশচন্দ্র বসুর নিজের কথা। তার সর্বপ্রথম গবেষণা ছিল হার্টজিয়ান ওয়েভ, তার উপরে তড়িৎচুম্বকীয় তরঙ্গের উপর। তার এই গবেষণা ভারতে পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে এক নবযুগের সূচনা করেছিল। মে মাস 1895 খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটি অব বেঙ্গলের বিজ্ঞানপত্রে তিনি তার গবেষণায় প্রাপ্ত ফলাফল প্রকাশ করেছিলেন। দ্বিতীয় বিজ্ঞানপত্রটি পাঠালেন লর্ড র্যালের মাধ্যমে ইলেকট্রিশিয়ান পত্রিকায় এবং তৃতীয় প্রকাশ করলেন রয়্যাল সোসাইটিতে। এই সময় জগদীশচন্দ্র বসু বিনা তারে বৈদ্যুতিক তরঙ্গের সাহায্যে শব্দকে কিভাবে এক স্থান থেকে অন্য স্থানে পাঠানো যায়, ইথার বা ওয়েভ যেটিকে বলা হয়, সেই বিষয়ে পরীক্ষা নিরীক্ষা করেছিলেন জগদীশচন্দ্র বসু। প্রথমে প্রেসিডেন্সি কলেজে, পরে টাউন হলে তিনি তার সাফল্যের সঙ্গে এই বেতার বার্তা প্রেরণ করে দেখালেন সর্বসমক্ষে। একই বিষয় নিয়ে আমেরিকায় বিজ্ঞানী লজ এবং ইটালিতে মার্কনি কাজ করেছিলেন। জগদীশচন্দ্র ছিলেন এদের অগ্রণী। অধ্যাপনায় 1 বছরের মধ্যে জগদীশচন্দ্রের গবেষণাপত্র ইংল্যান্ডের রয়্যাল সোসাইটিতে এমনভাবে স্বীকৃতি পেল, তাদের পক্ষ থেকে বৈজ্ঞানিক গবেষণার জন্য জগদীশচন্দ্রকে বৃত্তি দেওয়া হলো। লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে 1896 খ্রিস্টাব্দে তাকে ডিএসসি উপাধি দেওয়া হলো। লর্ড কেলভিন প্রমুখ বিশিষ্ট বিজ্ঞানীগণ তার গবেষণার উচ্চ প্রশংসা করলেন। তখন সরকারের কিছুটা হুঁশ হলো এবং বসুর গবেষণার জন্য বাৎসরিক 25,000 টাকা অনুমোদিত হলো। তার আগে পর্যন্ত এই নেটিভ
একজন বিজ্ঞানী বা বিজ্ঞান চর্চায় ডুবে থাকা মানুষটির কথা তেমনভাবে সমাজের আলোয় আলোকিত রূপটি মানুষ দেখতে পায়নি। 3 বছর ধরে বিনা বেতনে ক্লাস নিতে থাকার কলেজ কর্তৃপক্ষ অবশেষে নথি স্বীকার করতে বাধ্য হয়েছিল এবং জগদীশচন্দ্র বসুকে কেবল যে ইংরেজ অধ্যাপকদের সমান বেতন দিতে স্বীকৃত হয় তা নয়, তার চাকরি অস্থায়ী থেকে স্থায়ী করা হলো এবং 3 বছরের বকেয়া সমস্ত বেতন তাকে দিয়ে দেয়া হলো। এই অর্থে তিনি পিতার ঋণ শোধ করেছিলেন। বাবা অনেক ধার করেছিলেন তার পড়াশোনার সময় বিদেশে। 1915 সালে অবসর গ্রহণের দিন পর্যন্ত সুদীর্ঘ 30 বছর তিনি প্রেসিডেন্সি কলেজের অধ্যাপক ছিলেন। তার ছাত্রদের মধ্যে ছিলেন সত্যেন বসু, মেঘনাদ সাহা, শিশির মিত্র, আরও অনেকে, যারা পরবর্তীকালে বিজ্ঞানের অক্ষয় কীর্তি রেখে গেছেন, বাংলায় বিজ্ঞান চর্চার ঐতিহ্য সৃষ্টি করে নতুন অধ্যায় তৈরি করেছেন। এরপর তিনি উচ্চতর গবেষণার জন্য ইংল্যান্ডে যেতে চেয়ে 1 বছরের ছুটি চেয়ে দরখাস্ত করেন, কিন্তু কলেজ তাকে কিছুতেই ছুটি দিচ্ছিল না। অবশেষে গভর্নরের উদ্যোগে তিনি ইংল্যান্ড গেলেন। এই প্রতিভাকে কি চাপা দিয়ে রাখা যায়? বাংলা তথা ভারতবর্ষের এই প্রতিভা নিবেদিতা চিনতে পেরেছিলেন। তিনি সব রকমভাবে তার বিদেশি বন্ধুদের কাছে প্রাধান্য খাটিয়ে এই মানুষটির প্রতিভাটিকে জগতের সামনে প্রতিষ্ঠিত করে দিয়েছিলেন। গভর্নরের উদ্যোগে তিনি ইংল্যান্ড গিয়ে সত্যি প্রমাণ করে দিলেন এবং তার সাফল্যের ডালাটিকে তুলে ধরলেন। লিভারপুলের ব্রিটিশ অ্যাসোসিয়েশনে বিদ্যুৎ তরঙ্গের উপর তার প্রথম ভাষণ এমনই আকর্ষণীয় ও চমকপ্রদ হলো যে বিখ্যাত পদার্থবিদ লর্ড কেলভিন গভীর ভাবাবেগে আপ্লুত হয়ে ভারতে পূর্ণ সজ্জিত বিজ্ঞানাগার স্থাপনের অনুরোধ জানিয়ে ভারত সচিবকে পত্র দিলেন। এই পত্রে জগদীশচন্দ্র বসুকে তিনি দায়িত্ব দিয়ে সেখানে বিজ্ঞান চর্চার ব্যবস্থা করতে অনুরোধ জানালেন। রয়্যাল ইনস্টিটিউশন সেখানে এক বক্তৃতার আসরে তিনি স্পেকটেটর পত্রিকা কিছুদিনের জন্য তাদের ভারত বিদ্বেষ ত্যাগ করেছিল। এই রয়্যাল ইনস্টিটিউশনে যে বক্তৃতাটি তিনি দিলেন তার এত কদর তৈরি হয়ে গেল, যারা তার প্রতি বিদ্বেষী ছিলেন, ভারত বিদ্বেষী ছিলেন বলা যেতে পারে, ভারতবর্ষের প্রতিভা বিদ্বেষী ছিলেন, ভারতবর্ষের নেটিভ মানুষরা কিছু করতে পারে না এরকম ধারণা ছিল, তাদের সমস্ত বিদ্বেষ যেন তারা ভুলে গেলেন। রবীন্দ্রনাথ ঠাকুর তিনি উদ্বেগের সঙ্গে লিখেছেন, বিজ্ঞান লক্ষ্মীর প্রিয় পশ্চিম মন্দিরে, দূর সিন্ধু তীরে, হে বন্ধু গিয়েছ তুমি, জয়মাল্যখানি সেতা হতে আনি, দিনহীনা জননীর লজ্জানত শিরে, পরায়ছ ধীরে। এই জগদীশচন্দ্র বসুর কণ্ঠেই এ মালা মানে রবীন্দ্রনাথ ঠিক ঠিক বিজ্ঞানীকে শ্রদ্ধাটুকু জানিয়েছিলেন। বান্ধবী ও সেবিকা রূপে বিজ্ঞানীর জীবনে নিবেদিতার আবির্ভাবটা ঘটেছিল আমরা আগের দিনে বা তার আগের দিনের আলোচনাতে বোধহয় রেখেছিলাম। 1903 খ্রিস্টাব্দের 18 এপ্রিল জগদীশচন্দ্র বসু সম্পর্কে রবীন্দ্রনাথকে লেখা নিবেদিতার একটি চিঠি থেকে তার ভাষা এত সুন্দরভাবে বন্ধুত্বের কথাগুলি ফুটে উঠেছে।
সেটা একটু আলোচনা করলে বোঝা যাবে। এই যে নিবেদিতা রবীন্দ্রনাথের সাথে একমত হয়েছিলেন এবং প্যারিসে বিজ্ঞান যে কংগ্রেস তৈরি হয় বা কংগ্রেস অধিবেশন ঘটে, সেখানে কিন্তু জগদীশচন্দ্র বসুকে দেখে নিবেদিতা স্বামীজির সাথে তখন পাশ্চাত্যে গিয়েছিলেন। সেই সময় দ্বিতীয়বার স্বামীজি যখন গিয়েছিলেন, তখন ওই প্যারিসে ওই সভাতে নিবেদিতাকে স্বামীজি বলেছিলেন, যদি সম্ভব হয় এর পাশে থেকো। ভারতবর্ষের প্রতিভা, স্বামীজির কথা নিবেদিতা মাথায় রেখেছিলেন। 18 এপ্রিল 1903 খ্রিস্টাব্দে জগদীশচন্দ্র বসু সম্পর্কে রবীন্দ্রনাথকে নিবেদিতা চিঠি লিখছেন। সেই চিঠিতে লিখছেন, প্রিয় টেগর, অধ্যাপক বসু ঠিক কী কী আবিষ্কার করেছেন এবং কোন অসুবিধাজনক অবস্থার মধ্যে তাকে ওইসব আবিষ্কারের কাজ করতে হয়েছে সে বিষয়ে বিবরণ লিখে পাঠাতে বলছেন। কলকাতা আসার পরে আমি অধ্যাপক বসু এবং তার পত্নীর সঙ্গে প্রথম পরিচিত হই 1898 খ্রিস্টাব্দের শেষের দিকে। মহা আতঙ্কিত হয়ে তখন দেখেছিলাম ওই রকম বিরাট বিজ্ঞান কর্মীকে কী ধরনের ধারাবাহিক অসুবিধা ও উদ্বেগের মধ্যে থাকতে হয় এবং সেই সব অসুবিধা উৎপীড়ন ঘটাচ্ছেন তারাই, যাদের একান্ত ইচ্ছা তার কৃতিত্বের অবসান ঘটুক, যেন সে আর না এগোতে পারে। তা সত্ত্বেও যে একটা বিজ্ঞান চর্চায় গবেষণার কাজে মগ্ন এবং অন্তর চিন্তায় ব্যস্ত, সেই মানুষটির এই বাহ্যিক উৎপীড়ন এবং তার প্রতি শ্রদ্ধা না জাগিয়ে, তার প্রতি বিশ্বাসযোগ্যতা না রেখে তাকে মানুষের কাছ থেকে দূরে সরিয়ে নেওয়ার জন্যে বা মানুষের স্বার্থে কাজ করার সুযোগটিকে কাজে না লাগিয়ে তার প্রতি যেভাবে উৎপীড়ন চলছিল, তার কৃতিত্বের অবসান ঘটানোর জন্য ব্যক্তিগতভাবে তাদের গাত্রদাহ তৈরি হয়ে যাচ্ছিল। গবেষণার সময় যাতে তিনি না পান তার জন্য কিছু সাহায্য, কলেজ রুটিন যতখানি সম্ভব সংসাধ্য করা যায় এবং সামান্য যা কিছুই ঘটুক না কেন তার জঘন্য কদর্য করা, বিরক্তিকর চিঠি লেখালেখিতে তাকে বাধ্য করা হতো। তাকে পাজিল করে দিয়ে তার বিজ্ঞান সাধনার মস্তিষ্ককে যেন অন্যমুখী করে দেওয়ার একটা প্রয়াস। ভারতবর্ষের এই প্রতিভা বিচলিত হয়েছেন, কষ্ট পেয়েছেন, অবসাদগ্রস্ত হয়েছেন, উৎপীড়নগ্রস্ত হয়েছেন, কিন্তু হাল ছেড়ে দেননি। কারণ নিবেদিতার মতো মহিলাটি সর্বদা তার পাশে থেকেছেন। ওই চিঠিটির প্রারম্ভিক অংশ ওই সব কথাগুলি লেখা ছিল কিছুটা। এরপর নিবেদিতা কিন্তু ধীরে ধীরে জগদীশচন্দ্রের সমস্ত কাজকর্মের একটা নিখুঁত ও সম্পূর্ণ চিত্র তুলে ধরে রবীন্দ্রনাথের কাছে পাঠিয়েছিলেন। রবীন্দ্রনাথ সেটি দেখেছেন এবং একজন বিদেশিনী অন্যদিকে অন্য বিদেশিরা যেভাবে তার প্রতি আচরণ করছেন, তার প্রতিভার মুণ্ডুচ্ছেদ করছেন, সেখানে আর এক বিদেশি ওই লন্ডনে পড়াশোনাকারী নিবেদিতা তার প্রতি যে সহানুভূতি দেখিয়েছেন, যেভাবে পাশে থেকেছেন, সেটি আজও অবিশ্বাস্য মনে হয়। নিবেদিতার সহানুভূতি, তিনি যে ধাতুতে গড়া
তাতে নিষ্ক্রিয় সহানুভূতি দেখিয়ে বসে থাকা মোটে তার ধাতে ছিল না। এই আত্মভোলা বিজ্ঞান সাধকের সহায়তায় আক্ষরিক অর্থে তিনি সিংহিনীর ভূমিকা পালন করেছিলেন এবং সিংহিনীর মতোই ঝাঁপিয়ে পড়েছিলেন। সিংহিনী যেভাবে তার সামনে কোনো দুর্বল বা কোনো অসহায় এর উপর ঝাঁপিয়ে পড়ে, পশুরাজ 1899 সালের মাঝামাঝি পর্যন্ত, মানে জুন মাস পর্যন্ত বলা যেতে পারে, প্রায় 6 মাস কলকাতায় বসু ভবনে ও বাগবাজারে নিবেদিতার বিদ্যালয় উভয়ের সাক্ষাৎ এবং সান্নিধ্য সাথে তাদের বিভিন্ন বিজ্ঞান বিষয়ক এবং গবেষণার নির্যাস নিয়ে কিভাবে প্রাচ্য পাশ্চাত্যের মানুষ তথা মানব কল্যাণে ব্যবহৃত হয় সেগুলো নিয়ে তাদের দিনরাত আলোচনা হতো। নিবেদিতা দুজনেই ইউরোপে একসাথে গেছেন। সেখানে প্যারিস কংগ্রেসে স্বামীজি ও জগদীশচন্দ্র বসুর মধ্যে ঘনিষ্ঠতা আদান প্রদানের ফলে নতুনভাবে আর একটা কর্মসম্পর্ক তাদের মধ্যে তৈরি হয়। পরবর্তীকালে নিবেদিতা ডক্টর বসুর এই সংগ্রামের নাম দিয়েছিলেন বসু সমর, বোস ওয়ার বলে তিনি অভিহিত করেছেন। একজন প্রতিভাবান বিজ্ঞানী কেবল পরাধীন দেশের নাগরিক বলেই তাকে যে দুর্দশার সম্মুখীন হতে হয়েছিল, নিবেদিতা সেটি প্রাণে প্রাণে অনুভব করেছিলেন এবং রাগে ক্ষোভে অত্যন্ত মর্মাহত হয়ে গেছিলেন। মর্মাহত হয়ে তার ব্রিটিশের প্রতি ধিক্কার, বিতৃষ্ণা জন্মে গিয়েছিল। কিন্তু সেখানে তিনি থেমে থাকেননি, কিন্তু তিনি নিশ্চেষ্ট হয়ে বসে থাকার পাত্রী ছিলেন না। কাউন্সিল সদস্য গোখলেকে নিবেদিতা অনেক চিঠি লিখেছেন। তার মধ্যে অনেকগুলোতে দেখা যায় কিভাবে নিবেদিতা সরকারি মহলে ডক্টর বসুর বিরুদ্ধে অন্যায়ের প্রতিবিধান চেয়েছেন। নিবেদিতা যে বসু ওয়ার বলছিলাম, এই বসু সমর অর্থাৎ বোস ওয়ার, এই কথাটি নিবেদিতা সৃষ্টি করেছিলেন ইংরেজ বৈজ্ঞানিকদের একাংশের জাতি স্বার্থ ও বৃত্তি স্বার্থের সঙ্গে পরাধীন দেশের বিজ্ঞান সাধককে পদে পদে সমরে অবতীর্ণ হতে হয়েছিল। সত্যি বসু সমর কথাটির তাৎপর্য বোধহয় আমাদের অনুভব করতে আর অসুবিধা হচ্ছে না। মাঝে মধ্যে হতাশার মেঘ দমিয়ে দিলেও সত্যে সমর্পিত প্রাণ বিজ্ঞানী ডক্টর বসুর অনমনীয় দৃঢ়তায় এই যুদ্ধে অর্থাৎ এই সমরে শেষ পর্যন্ত বিজয় লাভ করেন। নিবেদিতা তার শ্রীকৃষ্ণের মতো সারথি হয়ে যুদ্ধক্ষেত্রে তাকে আগিয়ে নিয়ে গেছিলেন বলেই বোধহয় সম্ভব হয়েছিল। আজ নিবেদিতা ভারত দর্শনের আর দু একটি সংক্ষেপে তার এই যুদ্ধ তথা বসু সমর বা বোস ওয়ারের কয়েকটি দিককে তুলে ধরে শেষ করব আজকের আলোচনা। ডক্টর বসু প্যারিসে যে পেপার পড়েছিলেন সেপ্টেম্বর মাস 1900 খ্রিস্টাব্দে, ব্র্যাডফোর্ড ব্রিটিশ অ্যাসোসিয়েশনে প্রায় একই পেপারকেই তিনি পড়েন। তার বক্তব্যে পদার্থবিদ বিজ্ঞানীগণ উল্লসিত হলেও জীববিজ্ঞানীরা নীরব থাকেন। তার পেপার চাঞ্চল্য সৃষ্টি করার জন্য স্যার উইলিয়াম ক্রুকস তাকে রয়্যাল সোসাইটিতে বক্তৃতা দিতে অনুরোধ জানান এবং আহ্বান করেন। কিন্তু এখানেও জীবনবিজ্ঞানীগণ এই বলে তাকে আপত্তি করেন যে ডক্টর বসু পদার্থবিদ্যার প্রমাণ প্রয়োগ করেছেন শরীরবিদ্যার ক্ষেত্রে। এরপরে ডক্টর বসু গুরুতর অসুস্থ হয়ে পড়ায় তার পক্ষে সেই মুহূর্তে ওই সমস্ত আপত্তিকর
কথাগুলির উত্তর দেওয়া সম্ভব হয়নি। তার একটি অপারেশন হয় এবং প্রায় 2 মাস তাকে রোগশয্যায় কাটাতে হয়। এখানেও কিন্তু নিবেদিতা তার পাশে থেকেছেন, সেই অসুস্থ অবস্থাতে তার সেবা করেছেন। তার খোঁকার আগে বলেছি, নিবেদিতা 10 বছর তার থেকে ছোট হলেও তাকে সন্তানের মতো তার সেবা করতে মায়ের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। কিছুটা সুস্থ হয়ে তিনি ডেভি ফ্যারাডের ল্যাবরেটরিতে কাজ করতে শুরু করেন, যাতে করে তার সিদ্ধান্তের সপক্ষে জীববিজ্ঞানের প্রমাণ দাখিল করতে পারেন। এপ্রিল 1901 খ্রিস্টাব্দের মধ্যে উপযুক্ত প্রমাণসহ তিনি সম্ভবপর উত্তরটি প্রস্তুত করলেন। 7ই মে তার বক্তৃতার সারাংশ পাঠিয়ে দিলেন রয়্যাল সোসাইটিতে এবং রয়্যাল ইনস্টিটিউশনে 10ই মের সভায় তার স্মরণীয় বক্তৃতা জীবন বিজ্ঞানীরা বা জীববিজ্ঞানীরা প্রকাশ্যে কোনো আপত্তি তুলতে পারেননি। কিন্তু অলক্ষ্যে একটা যেন ঘন মেঘের সঞ্চার হতে থাকে, মেঘ জমতে থাকে। অনেকে তাকে ভাবী দুর্যোগের সতর্কবার্তাও জানিয়ে দিলেন। 6ই জুন 1901 খ্রিস্টাব্দে রয়্যাল সোসাইটির সভায় 2 প্রধান শারীরতত্ত্ববিদ বার্টন স্যান্ডারসন ও ডক্টর ওয়েলিয়ার বিশেষভাবে আপত্তি করলেন। ডক্টর বসু বিস্মিত হয়ে লক্ষ্য করলেন যে পদার্থবিজ্ঞানকে শারীরবিজ্ঞানের ক্ষেত্রে প্রসারিত করে তিনি বিজ্ঞানের জাতিভেদে আঘাত করেছেন। কিন্তু যদি আমরা সার্বিক দিক দিয়ে দেখি, আজকে যে ঈশ্বর কণার কথা আমরা বলি বা বিজ্ঞানের যে শরীরের যে বিভিন্ন কোষগুলি রয়েছে, সেখানে তো পদার্থবিদ্যার ছোঁয়া। আজকে সেটি তো সবাই স্বীকার করছেন। আসলে বিজ্ঞানকে তৎকালীন বিজ্ঞানীরা তাদের গণ্ডির মধ্যে বেঁধে দেওয়ার চেষ্টা করেছিলেন। জগদীশচন্দ্র বসুর বিশ্ব চরাচরের মহিমাকে তিনি যেভাবে নিজের অন্তর্দৃষ্টিতে দর্শন করেছিলেন, সেই দর্শনটি তিনি বিশ্ব সমাজের কাছে পৌঁছাতে চেয়েছিলেন। সেখানে ওই কুঁয়োর ব্যাঙ বা একটি এলাকাভিত্তিক বৈজ্ঞানিকদের তো অসুবিধা হওয়াটাই স্বাভাবিক। জগদীশচন্দ্র বসু সেই বেড়া জাল বিজ্ঞানের ভেঙে চুরমার করে দিতেই তার বোধহয় পৃথিবীতে আসা। এই অদম্য শক্তি, হাজার ব্যর্থ প্রচেষ্টা, যে মানুষটি তাকে পাশে সর্বদা থেকে শক্তি জুগিয়ে যান বলা যায়, জগদীশচন্দ্র বসুকে জগদীশচন্দ্র হতে সহযোগিতা করেছেন। সেখানে নিবেদিতার ভূমিকা যে কত অনন্য, কতখানি গভীর, কতখানি তার পক্ষে সাহসিকতার পরিচয় দিয়েছিল জগদীশচন্দ্র বসুকে, সেটি বলার অপেক্ষা রাখে না। আজকে এই পর্যন্ত বলে শেষ করছি। এরপরে আরও একটি দিন বা 2 দিন লাগবে জগদীশচন্দ্র বসুর কাহিনী আপনাদের সামনে পুরোপুরি নিবেদিতার সাহচর্যে কীভাবে আজকের প্রতিভায় পৌঁছেছিলেন জগদীশচন্দ্র বসু, বা জগদীশচন্দ্র বসুর জায়গায় পৌঁছাতে কীভাবে নিবেদিতার সহযোগিতার হাতটি বাড়িয়ে দিয়েছিলেন নিবেদিতা। যেটিকে সাথে নিয়ে জগদীশচন্দ্র বসু বিশ্বের বিজ্ঞানপ্রেমী মানুষদের বিভিন্ন আবিষ্কারের স্বাদ পৌঁছে দিতে পেরেছিলেন, সেটি নিবেদিতার সাহচর্যেই ঘটেছিল। সকলকে শ্রদ্ধাপূর্ণ নমস্কার জানিয়ে নিবেদিতার সান্নিধ্যে জগদীশচন্দ্র বসু বা জগদীশচন্দ্র বসুর সান্নিধ্যে নিবেদিতা ভারতদর্শন একটি বিশেষ পর্ব আপনাদের সামনে তুলে ধরার প্রয়াসী গোপেন্দ্র চৌধুরী। সকলকে নিবেদিতার প্রতিও শ্রদ্ধা রেখে
আমার নিবেদিতার ভারত দর্শনের 82তম পর্বটি শেষ করলাম। ওং শান্তি 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 হরি ওং তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।